আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শিকদার স্কুলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সেই বিষয়টি হলো চতুর্ভুজ। তোমরা জানো, জ্যামিতিতে এই চতুর্ভুজ অধ্যায়টি অর্থাৎ চতুর্ভুজ সংক্রান্ত প্রচুর উপপাদ্য রয়েছে, প্রচুর অনুসিদ্ধান্ত রয়েছে, যেগুলো জেএসসি, এসএসসি, এইচএসসি, ইভেন বিভিন্ন চাকুরির পরীক্ষা, ব্যাংকের ইন্টারভিউ, বিসিএস পরীক্ষা, পিএসসির বিভিন্ন সরকারি পরীক্ষাগুলোতে পর্যন্ত এই চতুর্ভুজ সংক্রান্ত নানান জটিল জটিল প্রশ্ন এসে থাকে। আমার আজকের ক্লাসটা যদি তোমরা মনোযোগ দিয়ে উপভোগ করো এবং মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করো ও সাথে সাথে খাতা কলম নিয়ে প্র্যাকটিস করো, ইনশাআল্লাহ আমি আশা করি চতুর্ভুজ সংক্রান্ত যত ধরনের জটিলতা রয়েছে আজকের পর থেকে ইনশাআল্লাহ যারা মনোযোগ দিয়ে ক্লাসটা করবে তাদের ইনশাআল্লাহ আশা করি আর থাকবে না। তো ঠিক আছে, চলো আমরা ক্লাসটি শুরু করে নিই। তোমরা জানো, চতুর্ভুজের ইংরেজি পরিভাষা হচ্ছে কোয়াড্রিল্যাটেরাল ট্রায়াঙ্গেল। সর্বপ্রথমেই আমি এই চতুর্ভুজের সংজ্ঞা কী, চতুর্ভুজ কী সেটা নিয়ে কথা বলব। কোনো সমতলে চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ যে ক্ষেত্র তাকেই আমরা সাধারণত চতুর্ভুজ বা কোয়াড্রিল্যাটেরাল বলে থাকি, অথবা চারটি বাহু ও চারটি শীর্ষবিন্দু দ্বারা জ্যামিতিক যে ক্ষেত্র অঙ্কন করা হয় তাই হচ্ছে চতুর্ভুজ। এবার চতুর্ভুজ সম্পর্কে আরও জানতে হলে অবশ্যই আমাকে একটা চতুর্ভুজের ভিতরে কি থাকে অর্থাৎ চতুর্ভুজের অঙ্গ সংগঠনগুলো, চতুর্ভুজের অঙ্গ প্রত্যঙ্গগুলো অর্থাৎ চতুর্ভুজটা কী কী জিনিস নিয়ে গঠিত সেই জিনিসগুলো অবশ্যই আগে জানতে হবে। তাহলে চলো আমরা একটা চতুর্ভুজ অঙ্কন করি এবং এই চতুর্ভুজটার ভিতরে কী কী জিনিস রয়েছে, কী কী গুরুত্বপূর্ণ অংশ নিয়ে এই চতুর্ভুজটি গঠিত সেটা আগে আমরা দেখার চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি যদি একটি চতুর্ভুজ আঁকি, এরকম একটি চতুর্ভুজ যদি আঁকি, দেখো, ওকে, এবং এটাকে যদি পয়েন্ট আউট করি এ ভি সি ডি, এই চারটি বিন্দু দ্বারা যদি আমি এটাকে নির্দেশ করি, পয়েন্ট আউট করি। আচ্ছা, এবার দেখো কয়টি বাহু আছে এই চতুর্ভুজটির। এবি একটি বাহু, বিসি একটি বাহু, সিডি একটি বাহু এবং এডি একটি বাহু। তাহলে একটি চতুর্ভুজের কয়টি বাহু থাকে? চারটি বাহু থাকে। আমি একটা সিদ্ধান্তে নাম্বার 1 পোস্টিউলেটস হচ্ছে চতুর্ভুজের নাম্বার 1 পোস্টিউলেটস হচ্ছে অর্থাৎ প্রথম স্বীকার্যটা হচ্ছে চতুর্ভুজের মধ্যে চারটি বাহু থাকে এবং এই এবিসিডি চতুর্ভুজের চারটি বাহু হলো এবি, বিসি, সিডি এবং এডি বা ডিএ যাই বলো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খেয়াল করে দেখো, এই এবি বাহু এবং এই বিসি বাহু দুইটি বাহু কিন্তু একটি বিন্দুতে পরস্পরকে ছেদ করেছে, ইন্টারসেক্ট করেছে। এই এবি বাহু এবং বিসি বাহু একটা বিন্দুতে ছেদ করেছে এবং সেই বিন্দুটি হচ্ছে বি। তাহলে দুটি বাহু যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুকে বলা হয় কি? শীর্ষবিন্দু, ভার্টেক্স বা শীর্ষবিন্দু। এবং তাহলে এই এবি বিসি ছেদ করেছে বি বিন্দুতে, বি একটি শীর্ষবিন্দু, আবার বিসি সিডি ছেদ করেছে সি বিন্দুতে, সি একটি শীর্ষবিন্দু, আবার এডি এবং সিডি ছেদ করেছে ডি বিন্দুতে, তাহলে ডি আরেকটি শীর্ষবিন্দু, আবার বিএ এবং ডিএ এ বিন্দুতে ছেদ করেছে, সুতরাং এ আরেকটি শীর্ষবিন্দু। তাহলে আমি আরেকটি বৈশিষ্ট্যে পৌঁছলাম, পোস্টিউলেটসে পৌঁছলাম, সেটি হচ্ছে একটা চতুর্ভুজের
শুধু 4টি বাহুই থাকে না, 4টি শীর্ষবিন্দু থাকে। এগুলো হলো এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু এবং ডি বিন্দু। ওকে, ক্লিয়ার? তারপর আমরা কিন্তু জানি দুইটি রেখা বা দুইটি রশ্মি অথবা দুইটি রেখাংশ একটি বিন্দুতে মিলিত হলে সেই মিলিত স্থানে একটি কোণ উৎপন্ন হয়। অর্থাৎ এই এবি এবং বিসি বাহু যে বিন্দুতে অর্থাৎ বি বিন্দুতে মিলিত হয়েছে এবং বি বিন্দুতে একটা কোণ উৎপন্ন হয়েছে। তাহলে আবার অ্যাগেইন আমি বলতে পারি বিসি এবং এই সিডি বাহু দুটি সি বিন্দুতে মিলিত হয়েছে এবং সি বিন্দুতে একটি কোণ উৎপন্ন হয়েছে। এডি এবং সিডি ডি বিন্দুতে মিলিত হয়েছে এবং ডি বিন্দুতে একটি কোণ উৎপন্ন হয়েছে। বিএ এবং এডি এ বিন্দুতে মিলিত হয়েছে এবং এ বিন্দুতে একটি কোণ উৎপন্ন হয়েছে। দ্যাট মিন্স কয়টি কোণ উৎপন্ন হলো? এ, বি, সি এবং ডি, 4টি কোণ। অর্থাৎ বিএডি কোণ, এবিসি কোণ, বিসিডি কোণ এবং এডিসি কোণ, 4টি কোণ উৎপন্ন হলো। তাহলে আমি আরও একটি সিদ্ধান্তে পৌঁছতে পারলাম যে একটি চতুর্ভুজের 4টি বাহু এবং 4টি শীর্ষবিন্দুই থাকে না, 4টি কোণও থাকে। ওকে, 3টি সিদ্ধান্তে 3টি বৈশিষ্ট্য আমরা পেলাম। দেখি আরও পাওয়া যায় কিনা। খেয়াল করে দেখো, যদি আমরা এই এবিসিডি চতুর্ভুজের দেখো বিপরীত বিন্দু এ এবং সি কিন্তু দুইটা বিপরীত পাশে অবস্থিত, আবার বি এবং ডি কিন্তু বিপরীত পাশে অবস্থিত। যদি আমি এ এবং সিকে যদি যোগ করি তাহলে চতুর্ভুজের দুইটি বিপরীত শীর্ষবিন্দুর যোগ করলে যে রেখাংশটি পাওয়া যায় সেই রেখাংশটিকে বলা হয় ওই চতুর্ভুজের কর্ণ বা ডায়াগোনাল। তাহলে এ এবং সি দুইটি বিপরীত শীর্ষবিন্দু সংযোগ রেখাংশ এসি হলো এখানে একটি ডায়াগোনাল বা কর্ণ। একইভাবে আমি যদি বি এবং ডি শীর্ষবিন্দু বিপরীত শীর্ষবিন্দু দুইটি বিপরীত শীর্ষবিন্দু বি এবং ডি যদি যোগ করি তাহলে আমি আরও একটি ডায়াগোনাল বা কর্ণ পাবো, তার নাম হবে বিডি। তাহলে আমি এই সিদ্ধান্তে পৌঁছতে পারি যে একটা চতুর্ভুজের দুইটি ডায়াগোনাল বা কর্ণ থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে একটি চতুর্ভুজের আমি কয়টি বৈশিষ্ট্য পেলাম? 4টি। বৈশিষ্ট্যগুলো কি? 1 নম্বর হচ্ছে চতুর্ভুজের 4টি বাহু থাকে। 2 নম্বর হচ্ছে 4টি শীর্ষবিন্দু থাকে। 3 নম্বর হচ্ছে 4টি কোণ থাকে। 4 নম্বর হচ্ছে 2টি কর্ণ থাকে। আশা করি চতুর্ভুজের অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে তোমাদের ধারণাটা 100% ক্লিয়ার হয়েছে। এবার আমি চলে যাব চতুর্ভুজের ক্লাসিফিকেশন বা প্রকারভেদে। এবার আমি তোমাদের সামনে চতুর্ভুজের ক্লাসিফিকেশন বা প্রকারভেদ নিয়ে আলোচনা করব। অ্যাকচুয়ালি চতুর্ভুজের এরকম ফিক্সড কোনো ক্লাসিফিকেশন নেই। বিভিন্ন জন বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে এগুলোকে ক্লাসিফাই করেছেন, ভাগ করেছেন। আমিও দেখো বোর্ডে একটা প্রবাহ চিত্র বা ফ্লো চার্ট এঁকে সকল চতুর্ভুজের প্রকারভেদকে এই ফ্লো চার্টটার ভিতর রেখে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি এই ফ্লো চার্টটা যদি তোমরা ভালোভাবে আয়ত্ত করতে পারো, ইনশাল্লাহ চতুর্ভুজে কোনো সমস্যা তো থাকবেই না এবং চতুর্ভুজের ক্লাসিফিকেশানগুলোর ভিতরে একটার সাথে একটার বৈশিষ্ট্যের সাথে আরেকটার বৈশিষ্ট্যের কী মিল রয়েছে এবং কি অমিল রয়েছে এগুলো সহ তোমরা এই প্রবাহ চিত্রের মাধ্যমে খুব সুন্দরভাবে বুঝতে পারবে। তাহলে চলো ক্লাসিফিকেশনটা দেখি। চতুর্ভুজকে আমি দুই ভাগে প্রধানত চতুর্ভুজকে দুই ভাগে ভাগ করা যায়। দেখো, প্রথমটা হচ্ছে সরল চতুর্ভুজ বা সিম্পল কোয়াড্রিলেটেরাল। দ্বিতীয়টা হচ্ছে জটিল চতুর্ভুজ বা কমপ্লেক্স কোয়াড্রিলেটেরাল। আমি ক্লাসিফিকেশনটা পুরোটা পড়ে ফেলি একবার। আবার সরল চতুর্ভুজকে আমি দুইটি ভাগে ভাগ করেছি, তা হচ্ছে উত্তল বা কনভেক্স কোয়াড্রিলেটেরাল এবং অবতল বা কনকেভ কোয়াড্রিলেটেরাল। উত্তল চতুর্ভুজকে আমি আবার
চারটি ভাগে ভাগ করেছি। ভাগগুলো হলো, প্রথমেই হচ্ছে ঘুড়ি বা খাইট, দ্বিতীয়টি হচ্ছে ট্রাপিজিয়াম, তৃতীয়টি হচ্ছে সামান্তরিক বা প্যারালিলোগ্রাম, তৃতীয়টি হচ্ছে অনিয়মিত চতুর্ভুজ বা ইরেগুলার রেক্ট্যাঙ্গল আর ইরেগুলার কোয়াড্রিলেটেরাল। ওকে শিক্ষার্থী বন্ধুরা, খেয়াল করে দেখো, আমি আবার সামান্তরিককে 1, 2, 3টি অংশে ভাগ করে রেখেছি। বিষয়টা খুবই মজার। শুধু সামান্তরিক থেকে কিভাবে ভাগগুলো হচ্ছে রম্বস, বর্গ এবং আয়ত। আমি আবার রম্বস এবং আয়তকে দুই পাশে রেখেছি এবং বর্গটাকে মাঝখানে দিয়েছি। এগুলোর একটু কারণ রয়েছে, আমি যখন বর্ণনা করব বিষয়গুলো তখন তোমরা অবশ্যই বুঝতে পারবে ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, আমি যদি প্রথম সিম্পল বা সরল চতুর্ভুজ বা সিম্পল কোয়াড্রিলেটারাল নিয়ে ডিসকাস করি, আলোচনা করি, প্রথমে যদি সিম্পল কোয়াড্রিলেটারালের ডেফিনেশনটা দিই, সংজ্ঞাটা দিই। সিম্পল কোয়াড্রিলেটারালটা কি? আসলে সিম্পল কোয়াড্রিলেটারাল বা সরল চতুর্ভুজ হচ্ছে যে চতুর্ভুজের দুইটি বাহু তাদের শীর্ষবিন্দু ব্যতিরেকে, শীর্ষবিন্দু ছাড়া অন্য কোনো বিন্দুতে ছেদ করে না। যে চতুর্ভুজের বাহুগুলো বা দুইটি বাহু পরস্পরকে তাদের শীর্ষবিন্দু ছাড়া অন্য কোনো বিন্দুতে ছেদ করে না, সেই চতুর্ভুজকে বলা হয় সরল বা সিম্পল কোয়াড্রিলেটারাল। অ্যাকচুয়ালি আমরা সাধারণত এই যে দেখো, এই ঘুড়ি, ট্রাপিজিয়াম, সামান্তরিক, এই যে রম্বস, বর্গ, আয়ত, আমরা যত কিছুই পড়ি সবগুলোই কিন্তু আমাদের কি এই সরল চতুর্ভুজের অন্তর্গত। আমি যদি একটা চিত্র আঁকি তাহলে তোমাদের বিষয়টা আর একটু ক্লিয়ার হয়ে যাবে। আমরা একটু আগে যে চিত্রটা এঁকেছিলাম, আমি যদি আবার সেই চিত্রটাই আবার আঁকার চেষ্টা করি। দেখো, এই এ বি সি ডি চতুর্ভুজ। ওকে, একটা চতুর্ভুজ। তুমি খেয়াল করে দেখো, এই চতুর্ভুজের এবি এবং বিসি বাহু কিন্তু তাদের যে শীর্ষবিন্দু বি, একমাত্র বিতেই কী করেছে? পরস্পরকে ছেদ করেছে, শীর্ষবিন্দু ছাড়া অন্য কোনো বিন্দুতে কিন্তু করেনি। সেম ওয়েতে দেখো, বিসি এবং সিডি দুইটি বাহুই সি বিন্দুতে তাদের শীর্ষবিন্দু সিতে ছেদ করেছে। একইভাবে এডি এবং সিডি তাদের শীর্ষবিন্দু ডিতে ছেদ করেছে এবং একইভাবে এবি এবং এডি তাদের শীর্ষবিন্দু ডিতে ছেদ করেছে। দেখো, এ বি সি ডি চতুর্ভুজের চারটি বাহুর কোনো দুটি বাহুই একে অপরকে শীর্ষবিন্দু ছাড়া অন্য কোনো বিন্দুতে ছেদ করেনি। সো আমি বলতে পারি আমার এই এ বি সি ডি চতুর্ভুজটি একটি সরল বা সিম্পল কোয়াড্রিলেটারাল। ওকে, আশা করি বুঝতে কোনো অসুবিধা নেই। এবার আমি চলে যাব আমার জটিল চতুর্ভুজ, কমপ্লেক্স কোয়াড্রিলেটারাল। জটিল চতুর্ভুজ বা কমপ্লেক্স কোয়াড্রিলেটারালের ডেফিনেশনটা হচ্ছে, যদি কোনো চতুর্ভুজের পরপর দুটি বাহু পরস্পরকে শীর্ষবিন্দু ব্যতিরেকে অন্য কোনো বিন্দুতে ছেদ করে, অন্য কোনো বিন্দুতে ছেদ করে, তাহলে সেই চতুর্ভুজকে আমরা বলবো কি জটিল চতুর্ভুজ বা কমপ্লেক্স কোয়াড্রিলেটারাল। আমি আবার বলি সংজ্ঞাটা, যে চতুর্ভুজের বাহুগুলো একে অপরকে, মানে দুটি বাহু একে অপরকে শীর্ষবিন্দু ছাড়াও অন্য কোনো বিন্দুতে কি করে? ছেদ করে, তাহলে সেই চতুর্ভুজকে বলা হবে কি কমপ্লেক্স কোয়াড্রিলেটারাল। ওকে, এই হলো বিষয়। তাহলে আমি যদি একটা চিত্র আঁকি তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। যেমন
ওকে, এই এ বি সি ডি আমি একটা চতুর্ভুজ আঁকলাম। খেয়াল করে দেখো, এখানে কিন্তু এই চতুর্ভুজের কিন্তু 4টি বাহু রয়েছে। যেমন দেখো এবি, বিডি, সিডি এবং এসি, 4টি বাহু রয়েছে। কিন্তু এই এসি এবং বিডি বাহু দুইটা কিন্তু একটা অন্য একটা শীর্ষবিন্দু ব্যতি রেখে অন্য একটা বিন্দু, এই যে এখানে অন্য একটা বিন্দুতে ছেদ করেছে, ঠিক না? তাহলে এ বি সি ডি চতুর্ভুজের 4টি বাহুর মধ্যে এসি এবং বিডি বাহু দুটি পরস্পরকে কী করলো? শীর্ষবিন্দু বেঁধে রেখে অন্য একটি বিন্দুতে ছেদ করলো, ইন্টারসেক্ট করলো। সো আমি বলতে পারি যে কি এ বি সি ডি একটি জটিল চতুর্ভুজ। ওকে, আচ্ছা, এবার আমি সরল চতুর্ভুজের প্রকারভেদ অর্থাৎ উত্তল এবং অবতল নিয়ে আলোচনা করব। উত্তল বা কনভেক্স কোয়াড্রিলেটারাল, অবতল বা কনকেভ কোয়াড্রিলেটারাল। উত্তল চতুর্ভুজ কিন্তু এই যে ঘুড়ি, সামান্তরিক, এই ঘুড়ি, ট্রাপিজিয়াম, সামান্তরিক, এগুলো সবই কিন্তু উত্তল চতুর্ভুজ। উত্তল চতুর্ভুজের ডেফিনেশনটা হচ্ছে যে চতুর্ভুজের একটা চতুর্ভুজের 4টি কোণ থাকে এবং 2টি কর্ণ থাকে, যে চতুর্ভুজের 4টি কোণের একটি কোণও 180 ডিগ্রির সমান বা বড় নয়, অর্থাৎ 4টি কোণের 4টি কোণই কি 180 ডিগ্রির চেয়ে ছোট, এবং 2টি কর্ণই কি চতুর্ভুজের অভ্যন্তরে অবস্থিত, সেই চতুর্ভুজকে বলা হয় উত্তল চতুর্ভুজ। তোমরা খেয়াল করে দেখো, ঘুড়ি বলো, ট্রাপেজিয়াম বলো, সামান্তরিক বলো, রম্বস, বর্গ, আয়ত, যতগুলো রয়েছে সবাইয়ের কিন্তু তোমাদের জানা, সবাইয়ের কিন্তু প্রত্যেকেরই কিন্তু কোণগুলো কি 180 ডিগ্রির চেয়ে অবশ্যই ছোট, এবং এই প্রতিটির কর্ণ দুটি কিন্তু চতুর্ভুজের অভ্যন্তরে অবস্থিত। আমি যদি একটা এরকম আঁকি, আমরা আগে যেই চিত্রটা এঁকেছিলাম আবার একই রকম যদি আঁকি, আমরা এখানে দেখো এরকম আমি আঁকতে পারি, এরকম আঁকতে পারি, ধরো এরকম একটা চিত্র আঁকলাম আমি, এ বি সি ডি, কেমন? এ বি সি ডি চিত্র আঁকলাম। দেখো এখানে একটা কোণও কিন্তু কি 180 ডিগ্রির চেয়ে বড় নয়, একটি কোণও 180 ডিগ্রির চেয়ে বড় নয়। এবং দেখো এই যে এসি কর্ণ এবং দেখো বিডি কর্ণ দুইটাই কি এই চতুর্ভুজের অভ্যন্তরে অবস্থিত, সেই জন্য এই চতুর্ভুজটা কি একটা উত্তল চতুর্ভুজ। উত্তল চতুর্ভুজ। এবার হচ্ছে অবতল চতুর্ভুজ বা কনকেভ কোয়াড্রিলেটারাল। অবতল চতুর্ভুজ হচ্ছে যে চতুর্ভুজের 4টি কোণের, 4টি অন্তস্থ কোণের অন্তত একটি অন্তস্থ কোণ 180 ডিগ্রির চেয়ে বড়, 360 ডিগ্রির চেয়ে ছোট, দ্যাট মিন্স কি প্রবৃদ্ধ কোণ। যে চতুর্ভুজের 4টি অন্তস্থ কোণের অন্তত একটি অন্তস্থ কোণ প্রবৃদ্ধ কোণ এবং 2টি কর্ণের অন্তত একটি কর্ণ চতুর্ভুজের বাইরে অবস্থিত, সেই চতুর্ভুজকে বলা হয় অবতল চতুর্ভুজ বা কনকেভ কোয়াড্রিলেটারাল। যেমন আমি যদি এরকম আঁকি, দেখো এই কেমন, আবার যদি এই নাম দিয়ে দিই, পয়েন্ট আউট করি, এ বি সি ডি। খেয়াল করে দেখো এই চতুর্ভুজটার এই যে একটা কোণ আছে সেটা কিন্তু অবশ্যই কি এই কোণটা কি অবশ্যই প্রবৃদ্ধ কোণ, 180 ডিগ্রির চেয়ে বড়। আবার দেখো যদি আমি এ এবং সি যদি যোগ করি তাহলে একটা কর্ণ হয়, এবং সেই কর্ণটা কি চতুর্ভুজের অভ্যন্তরে অবস্থিত। বাট
দুইটা বিপরীত শীর্ষবিন্দু এ এবং সি যোগ করলাম, আবার আরও দুইটা বিপরীত শীর্ষবিন্দু রয়েছে বি এবং ডি, যদি যোগ করি তাহলে আরেকটা কর্ণ হয় বিডি, কিন্তু সেই বিডি কর্ণটা কি এই যে এ বি সি ডি এই চতুর্ভুজের অভ্যন্তরে কিন্তু নয়। এই বিডি কর্ণটা কি এই এ বি সি ডি এই চতুর্ভুজের বাইরে অবস্থিত। যেহেতু এ বি সি ডি চতুর্ভুজের একটি কোণ অর্থাৎ এই বি সি ডি কোণটা প্রবৃদ্ধ কোণ এবং এর একটি কর্ণ বিডি এ বি সি ডি চতুর্ভুজের বাইরে অবস্থিত, সেহেতু আমি বলতে পারি এ বি সি ডি চতুর্ভুজটি একটি কি চতুর্ভুজ? অবতল চতুর্ভুজ। আশা করি বুঝতে পেরেছ। এবার আমি চলে যাব উত্তল চতুর্ভুজের প্রকারভেদে। ঘুড়ি, ট্রাপিজিয়াম, সামন্তরিক, অনিয়মিত চতুর্ভুজ। আমি যদি প্রথমেই ঘুড়ি সম্পর্কে বলি, ঘুড়ি যে চতুর্ভুজের দুই জোড়া সন্নিহিত বাহু সমান, যে চতুর্ভুজের দুই জোড়া সন্নিহিত বাহু সমান, সেই চতুর্ভুজকে বলা হয় ঘুড়ি বা কাইট। আমি যদি একটা ঘুড়ি আঁকি এভাবে, এরকম এরকম দেখো, এই এই ওকে, এই ধরো এইটা আর এই সন্নিহিত বাহু দুটো সমান, আবার এই দুইটা সন্নিহিত বাহু সমান মনে করো আর কি, মোটামুটি আঁকার চেষ্টা করেছি। তাহলে যে চতুর্ভুজের দুই জোড়া সন্নিহিত বাহু কি সমান, যে চতুর্ভুজের দুই জোড়া সন্নিহিত বাহু, সন্নিহিত মানে কি এই যে এই বাহু আর এই বাহু কি একসাথে মিলিত হয়েছে, একটা বিন্দুতে মিলিত হয়েছে, এই জন্য এই বাহু যদি দুইটি বাহু কোনো একটা বিন্দুতে মিলিত হয় তখন এই বাহু দুইটা কি পরস্পর সন্নিহিত বাহু বলে। আর এইটা হলো বিপরীত বাহু, এটা বিপরীত বাহু, বাট এইটা আর এইটা এক বিন্দুতে মিলিত হয়েছে, এটা সন্নিহিত বাহু, আবার এইটা আর এইটা এক বিন্দুতে মিলিত হয়েছে, এই জন্য এই দুইটা হলো সন্নিহিত বাহু। তাহলে এই দুই জোড়া, এই যে এক জোড়া সন্নিহিত বাহু সমান, আবার এই আরও এক জোড়া সন্নিহিত বাহু সমান, তাহলে ত্রিভুজ দুইটা তাহলে এই যে ঘুড়ির কি দুই জোড়া সন্নিহিত বাহু কি সমান। এখন এই ঘুড়ির একটা অন্যতম ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, সেটা হচ্ছে ঘুড়ির কর্ণদ্বয়। এই যে দেখো, এইটা একটা কর্ণ আর ঘুড়ির এইটা কিন্তু আরেকটা, যদি এরকম সোজা করে আঁকি আর কি, এইটা একটা কর্ণ। ঘুড়ির কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে ছেদ করে। ঘুড়ির কর্ণদ্বয় একে অপরকে সমকোণে ছেদ করে। এটা প্রত্যেকটা কোণ কি 90 ডিগ্রি। এটা হলো ঘুড়ির একটা অন্যতম বৈশিষ্ট্য। এরকম বৈশিষ্ট্য আরও রয়েছে। এরকম বৈশিষ্ট্য ধরো এখানে রম্বসের রয়েছে, বর্গের রয়েছে, এরকম বৈশিষ্ট্য ঘুড়ির এই বৈশিষ্ট্য রয়েছে। আশা করি ঘুড়িটা বুঝতে পেরেছ। তারপর চলে যাব আমি ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম কি? ট্রাপিজিয়াম যে চতুর্ভুজের দুইটি বিপরীত বাহু সমান্তরাল এবং অপর দুইটি বিপরীত বাহু তির্যক বা অসমান্তরাল, সেই চতুর্ভুজকে বলা হয় ট্রাপিজিয়াম। আমি যদি একটি চিত্র আঁকি, যেমন এই আর এই, ওকে, এইটা সমান্তরাল আর এই দুটো হচ্ছে অসমান্তরাল বা তির্যক। তাহলে এইটা আর এটা হচ্ছে সমান্তরাল আর এইটা হচ্ছে কি তির্যক বা বাঁকা। আচ্ছা, সমান্তরাল কি? অর্থাৎ দেখো, এই দুইটা বাহুর মধ্যবর্তী দূরত্ব বা লম্ব দূরত্ব সর্বদা সমান। এই বাহুকে যদি আমি এদিকে বাড়াই, আবার এই বাহুকে যদি আমি এদিকে বাড়াই, তাহলে কখনো এরা একে অপরকে ছেদ করবে না, এটাই সমান্তরাল। অথবা এদিকে যদি বাড়াই তাহলে কখনো এরা কি একে অপরকে ছেদ করবে না। সমান্তরাল বলতে বাহু দুইটার মধ্যবর্তী লম্ব দূরত্ব সবসময় সমান থাকে, এটাই বোঝানো হয়েছে। আর এই বাহু হচ্ছে অসমান্তরাল। তার মানে অসমান্তরাল বা তির্যক বা বাঁকা
ঠিক আছে, এই দুইটা বাহু অসমান্তরাল। দেখো এই বাহুকে যদি আমি এদিকে বাড়িয়ে দিই, এই বাহুকে যদি আমি এদিকে বাড়িয়ে দিই, তাহলে কিন্তু এখানেই ছেদ করে ফেলবে। অসমান্তরাল বাহু কি হয়, তাদেরকে বর্ধিত করলে তারা এক জায়গায় কি মিলিত হয়। ঠিক আছে, তাহলে ট্রাপিজিয়ামের বৈশিষ্ট্যটা হচ্ছে যে চতুর্ভুজের দুইটি বিপরীত বাহু সমান্তরাল এবং অপর দুইটি বিপরীত বাহু অসমান্তরাল বা তির্যক, সেই চতুর্ভুজকে বলা হয় ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম সম্পর্কে তোমাদেরকে আমি আরেকটা ছোট্ট একটা ধারণা দিয়ে দিই। ট্রাপিজিয়ামের কিন্তু আরেকটা নাম আছে, সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। অর্থাৎ যে ট্রাপিজিয়ামের দুইটি বাহু সমান। এখন দুইটি বাহু সমান, কোন দুইটি বাহু সমান? ধরো এই বাহুটা আর এই বাহুটা সমান। যদি কোনো ট্রাপিজিয়ামের এরকম দুইটা বাহু সমান হয়, তখন সেই ট্রাপিজিয়ামকে বলা হয় সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। ঠিক আছে, আচ্ছা, ট্রাপিজিয়াম সম্পর্কে আমরা জানলাম। আমি এবার চলে যাব সামান্তরিক। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, খেয়াল করে দেখো, সামান্তরিক থেকে আবার অনেকগুলো জিনিস তৈরি হচ্ছে। আচ্ছা, সামান্তরিকের আগে আমি একটু অনিয়মিত যে চতুর্ভুজ আছে সেটা একটু বলে ফেলি। অনিয়মিত চতুর্ভুজ, অনিয়মিত নামটাই তো বোঝা যায়, নাম দিয়েই বোঝা যাচ্ছে যে সে কি না, নিয়মিত না। অর্থাৎ যে চতুর্ভুজের বাহুগুলো একটি আরেকটির মতো নয়, একটি বাহু অন্য বাহুটিকে অনুসরণ করে না, ফলো করে না, একটার বৈশিষ্ট্যের সাথে আরেকটার বৈশিষ্ট্যের কোনোই মিল নেই। অর্থাৎ যেমন এক বাহু আরেক বাহুর সমান হতে পারে, এক বাহু আরেক বাহুর, দুইটা বিপরীত বাহু সমান্তরাল হতে পারে। অর্থাৎ এই ধরনের কোনো ক্যারেক্টারিস্টিক্সই যাদের মধ্যে, যে চতুর্ভুজের বাহুগুলোর মধ্যে সমানের কন্ডিশন অথবা সমান্তরালের কন্ডিশন অথবা কোনো ধরনের কোনো কন্ডিশন সেখানে অ্যাপ্লাই করা যায় না, এই ধরনের চতুর্ভুজকে বলা হয় অনিয়মিত চতুর্ভুজ। এলোমেলো চতুর্ভুজ, এলোমেলো, সোজা কথা, এলোমেলো চতুর্ভুজ, বিশৃঙ্খল চতুর্ভুজ যেটাকে বলে। ওকে, আশা করি অনিয়মিত চতুর্ভুজ বা ইরেগুলার কোয়াড্রিলেটারালটা বুঝতে পেরেছ। এবার আমি চলে আসবো সামান্তরিকে, প্যারালিলোগ্রাম বা প্যারালেলোপাই। সামান্তরিক কাকে বলে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো, সামান্তরিক থেকে তিনটা জিনিসের সৃষ্টি হয়েছে, রম্বস, বর্গ, আয়ত। সো সামান্তরিকটা খুবই ইম্পর্টেন্ট বোঝা। সামান্তরিক হচ্ছে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান্তরাল, সমান। সামান্তরিকের বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে। যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান, সমান্তরাল, বিপরীত কোণগুলো সমান, কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, এবং একটি বাহুর সন্নিহিত কোণদ্বয়ের সমষ্টি দুই সমকোণ হয়, এই ধরনের চতুর্ভুজকে সামান্তরিক বলা। একটু খেয়াল করতে হবে আমি কী বলেছি বৈশিষ্ট্যগুলো। সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান্তরাল, বিপরীত বাহুগুলো সমান, তারপরে বিপরীত কোণগুলো সমান, কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, এবং একটা বাহুর সন্নিহিত কোণদ্বয়ের সমষ্টি হয়, যে কোনো একটি বাহুর সন্নিহিত কোণদ্বয়ের সমষ্টি হয় দুই সমকোণ। এই ক্যারেক্টারিস্টিক্সগুলা সামান্তরিক কী করে, বহন করে। এখন দেখো, যেহেতু সামান্তরিক থেকে রম্বস, বর্গ ও আয়তের সৃষ্টি হয়েছে, তোমাকে বুঝে নিতে হবে যে সামান্তরিকের যে বৈশিষ্ট্যগুলোর কথা আমি এখন বললাম, সেই বৈশিষ্ট্যগুলো অবশ্যই রম্বস, বর্গ ও আয়তের মধ্যে 100% রয়েছে, তাই না? যেহেতু সামান্তরিক থেকে এগুলোর সৃষ্টি